আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অনেকদিন ধরেই নিজের আসল রূপ দেখায় না বৌমাদের। রেজন শেফালির সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, বড় ভাবি, একটা কথা মনে রাখবেন, অন্যায় করা আর সহা দুজনেই সমান অপরাধী। এই বাড়িতে আসলে মানুষকে আর মানুষরূপী কালসাপকে বা কারা, তা আপনাদের দুজনের কাউকে বোঝাতে হবে না। এই ক্ষণকালীন জীবনে ভালো থাকার জন্য অন্যায়কারীদের সঙ্গ দিতে গিয়ে মৃত্যুর পরের স্থায়ী জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিবেন না। নিজে শক্ত থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এর ফলে দুনিয়া আপনাদের বিপক্ষে চলে গেলেও আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে এই ছোট ভাইটা। এই বলে রেজন মেহরিনকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজেদের রুমে চলে যায়। শেফালি আর উর্মিলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রিজনের বলে যাওয়া প্রতিটি শব্দ এখনো যেন ওদের কানে বাজছে। মেহরিন আর রেজন নিজ রুমে আসার পর মেহরিন বলল, চেয়ারম্যানের ছেলে জিহাদের সাথে রুমির বিষয়ে কথা বলতে চেয়েছিলে তো, এখনো বলা হলো না তোমার? একটার পর একটা সমস্যা লেগে আছে। বসের ছোট্ট মেয়েটার কি করুণ অবস্থা যাচ্ছে। জানি না কতদিন সুস্থ হয়ে উঠবে ছোট্ট বাচ্চাটা। আবার বাড়িতে অশান্তি করার মানুষের তো অভাব নাই। বাবার সাথেও কোনো যোগাযোগ করতে পারলাম না এখনো। যখনই কল করছি ফোন বন্ধ দেখাচ্ছে। অনলাইনেও অ্যাক্টিভ হয়নি সেদিনের পর থেকে। সব কিছুর ভিড়ে জিহাদের সাথে কথা বলার বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আজ বিকেলে আমি জিহাদের সাথে দেখা করব। আমার ফোনটা নিয়ে রুমির কাছে যেও একবার। জিহাদের ফোন নাম্বারটা একটু নিতে হবে। আর ওকে বাড়ি থেকে কিছুটা দূরে যে পার্ক আছে ওখানে 4টার পর আসতে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। শেফালি নিজ রুমে প্রবেশ করতেই দেখে রাজিবুল ওদের ছেলে শেহজাদকে নিয়ে বিছানায় বসে আছে। রাজিবুল শেহজাদকে কোনো একটা বিষয় নিয়ে বোঝাচ্ছিল। শেফালিকে দেখা মাত্র সে চুপ হয়ে যায়। শেফালি কিছুটা আন্দাজ করতে পারলেও রাজিবুলকে কিছু না বলে বিছানার একপাশে বসে শেহজাদকে নিজের কাছে ডাকে। কিন্তু শেহজাদ শেফালিকে অবাক করে দিয়ে বিছানা থেকে নেমে এক দৌড়ে রুমের বাহিরে চলে যায়। শেফালি অবাক হয়ে শেহজাদের যাওয়ার পানে তাকিয়ে রয় কিছু সময়। নিজের কাছে সফল হয়েছে কিছুটা দেখে রাজিবুলের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে ওঠে। শেফালি রাজিবুলের দিকে তাকিয়ে বলল, শেহজাদকে আমার বিরুদ্ধে কি উল্টোপাল্টা বুঝালে তুমি এত সময় ধরে রাজীব? রাজিবুল কোনো প্রত্যুত্তর করল না। শেফালি আবারও বলল, যেই ছেলে মা ছাড়া কিছুই বুঝতো না, সব কাজে ভালো লাগা খারাপ লাগায় যার সঙ্গী ছিলাম আমি, আজ তাকে নিজের কাছে ডাকায় সে কিনা ছুটে বাইরে চলে গেল। এটা তো নর্মাল বিষয় লাগছে না আমার। কি বলেছো তুমি আমার ছেলেকে রাজীব? আমি উত্তর চাই। রাজিবুল বাঁকা হেসে বলল, অনেক লম্বা সময় দিয়েছিলাম তোমায়, নিজেকে শুধরিয়ে নাও। তোমার এই পরিবর্তনও অতি ভালো মানুষের চালচলন মোটেও পছন্দ হয়নি আমার, কিন্তু আমার কথা তুমি ভীষণই সাধারণভাবে নিয়েছো। আজ তোমার জন্য রিজন আবারও আমার শরীরে হাত দেওয়ার সাহস দেখিয়েছিল। কি ভেবেছিলে তোমার এই কর্মকাণ্ডের জন্য কোনো ফল তুমি ভোগ করবে না? এত সহজে ছেড়ে দিব আমি তোমায়? শেফালি রাগেশ্বরে বলল, তুমি যে আসলে কত বড় অমানুষ তা আমার বোঝার বাকি নেই। ভালোবাসায় বলে দিলাম নিজের অন্যায় কাজের সঙ্গী হিসেবে পাচ্ছ না আমায়, তাই আমার দুর্বলতাকে ব্যবহার করছো। আমার প্রতি ছেলের মন বিষিয়ে দিয়ে ওকে আমার থেকে দূরে সরানোর মতো নিম্ন কাজে নেমেছ। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদের মতো অমানুষের সঙ্গ দিয়ে বিগত 12 বছরে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, ভালো মনের মানুষদের সাথে দুর্ব্যবহার করেছি, মুখের অপব্যবহার করেছি, কিন্তু এখন থেকে আর সেসব করব না। তুমি যত নিচে নামার নামতে পারো। আমি সৎ পথে যখন একবার উঠেছি, এ পথ ছেড়ে অসততার পথে আর পা বাড়াবো না কখনো। সৎ পথে চলতে গিয়ে যদি আমাকে আমার সংসার ও সন্তান উভয়কেই হারাতে হয়, তাতেও কোনো আফসোস থাকবে না। এই বলে শেফালির রুম থেকে বেরিয়ে যায়। শেফালির বলা কথাগুলো শুনে রাগে রাজিবুলের সর্বশরীর থরথর করে কাঁপছে যেন। এই কোন শেফালিকে দেখছে সে? এই শেফালি তো সম্পূর্ণ নতুন রূপ নিয়ে দাঁড়িয়েছিল তার সামনে। একে কি আদেও কাবু করা সম্ভব হবে না রাজিবুলের পক্ষে? উর্মিলা সবেমাত্র গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়েছে। সেই সময় রফিকুল রুমে প্রবেশ করে তাড়া দিয়ে বলল, আম্মা তোমাকে এক্ষুনি তার রুমে যেতে বলেছেন, জরুরি কোনো বিষয় নিয়ে তার তোমার সাথে কথা বলার আছে বলেছেন। উর্মিলা চুল মুছতে মুছতে বলল, আচ্ছা। মিনিট 5 পেরিয়ে গেলেও উর্মিলাকে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের শারীরিক যত্ন নিতে দেখে রফিকুল কিছুটা রাগী স্বরে বলল,
মায়ের কাছে যেতে বলেছি, কোনো পাত্রপক্ষের সামনে বসতে বলিনি যে এত লজ্জা নিয়ে সাজতে হবে তোমায় এখন। রফিকুলের এমন কথায় বিরক্ত হয় উর্মিলা। রফিকুলের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমার মাকে দেখানোর জন্য আমি সব সময় পরিপাটি হয়ে থাকি না। সবেমাত্র গোসল সেরে বের হয়েছি, ভেজা চুলগুলো মুছে চিরুনি করছিলাম, যা এতেই অতিরিক্ত সাজগোজ করা হলো আমার। আর এত তাড়া দেওয়ারই বা কি আছে এখানে? তোমার মা ডেকেছে বলেছে, আমি শুনেছি। এখন যখন আমার সময় হবে আমি যাব। রফিকুল কিছুটা আটকানোর স্বরে বলল, তুমি নিজেই তো বলেছিলে আমার সঙ্গ হয়ে থাকতে সবসময়। বড় ভাইয়া রুমিকে ব্যবহার করে বাহিক থেকে সম্পত্তি টাকা পয়সা হরণ করবে। আমরা যেন ঘরোয়া সম্পত্তিগুলো হরণ করতে পারি তার ব্যবস্থা করতে হবে। আমি তো সেই কথা ভেবেই ভাড়া দিয়েছিলাম তোমায়। আম্মা কি বলে তা দ্রুত শুনতে যাও। উর্মিলা শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে রফিকুলের পাশে এসে বসে ওর হাতের উপর নিজের হাত রেখে বলল, বহু বছর ধরে আমরা মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছিলাম। সামনে পানি আছে মনে করে মরীচিকার পিছনে ছুটছিলাম। আমাদের চোখের সামনে পড়ে থাকা লোভের পর্দাটা সরে যাচ্ছে আস্তে আস্তে। কে আমাদের আসলে আপন আর কে আমাদের পর তা আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবো। একটা সত্য কথা শুনতে তিক্ত লাগলেও বলতে ইচ্ছে হচ্ছে আমার। তোমার বড় ভাই কেবল নিজের স্বার্থটা বুঝেন। নিজের স্বার্থ হাসিল করার জন্য উনি নিজের মা, বোন, ভাই সবাইকে ব্যবহার করবেন। কেবল যখন তার স্বার্থ পুরোপুরিভাবে হাসিল হয়ে যাবে তখন তিনি তোমাদের সবাইকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববেন না। তোমার মায়ের কাছে তোমারও রুমির গুরুত্ব ততটা নয় যতটা তোমার বড় ভাইয়ের গুরুত্ব রয়েছে। নয়তো নিজের ছেলের ভালোর কথা চিন্তা করে মা হয়েও নিজের মেয়েকে কোরবানির প্রাণী বানাতে পারতেন না। কাল তোমার বোনের মতো তোমাকেও যে কোরবানির প্রাণী ওই মহিলা বানাবেন না তার কোনো নিশ্চয়তা নেই। উর্মিলার মুখে এরূপ কথাগুলো শুনে রফিকুলের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়। কিয়ৎক্ষণ যাবৎ সম্পূর্ণ পরিবেশে পিনপতন নীরবতা বিরাজ করে। নীরবতার দেওয়াল ভেঙে রফিকুল বলল, আপন বলতে কি তুমি রিজওয়ান আর ওর স্ত্রীকে বোঝাচ্ছ উর্মি? রিজওয়ান আর মেহরিনের সাথে আমরা কম দুর্ব্যবহার করিনি বিগত সময়ে। তবুও সব ভুলে গিয়ে সেদিন মেহরিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। ওদের এই ঋণ কি অস্বীকার করতে পারবো? আম্মাকে এসে যখন উষাকে মেহরিনের অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচানোর কথা বললাম, আম্মা দায় সারা ভাবে বললেন সেখানে অন্য কেউ হলেও এমন কাজ করত। এরপর বড় ভাবিকে নিয়ে আমরা হাসপাতালে রাত কাটালাম। আজ বড় ভাইয়া বড় ভাবির সাথে দুর্ব্যবহার করলেন, গায়ে হাত উঠাতেও নিয়েছিলেন, কিন্তু বড় ভাবির সামনে ডাল হয়ে রিজওয়ান দাঁড়িয়েছিল। ওরা তো চাইলেই আমাদের দুর্ব্যবহারের কথা স্মরণ করে আমাদের ক্ষতি হতে দেখতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিত। ওরা এমন করেনি কারণ ওরা সৎ ও ভালো মানসিকতার অধিকারী। বিশ্বাস যদি চোখ বন্ধ করে কাউকে করা যায় তাহলে সেই তালিকায় রিজওয়ান ও মেহরিন থাকবে। কেবল তোমার মা বাবা ভাই নয়। আর আমিও জানি এখন তোমার মা আমাকে শাসাবেন, এজন্যই ডেকে পাঠিয়েছেন। হয়তো আমাদের সম্পর্ক ও উষার কথা বলে আমাকে মানসিকভাবে দুর্বল করানোর চেষ্টা করবেন, বাধ্য করবেন ওনাদের সঙ্গ দিতে। কিন্তু আমি তোমাকেই পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি, আম্মা বা বড় ভাইয়া হাজার চেষ্টা করলেও আমার মন তাদের দিক থেকে আর কখনো ঘোরাতে পারবে না। এবার থেকে আমি সৎ ও ভালো মানসিকতার মানুষদের সাথে থাকবো, নিজের সবটুকু দিয়ে তাদের সাহায্য করব, এতে আমার সাথে যা হওয়ার হোক। এই বলে উর্মিলা রফিকুলের পাশ থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য রাহেলার রুমে যাওয়া। শাশুড়ি মা রাহেলা বেগমের রুমে প্রবেশ করতেই উর্মিলা দেখলো তিনি উষাকে কোলে নিয়ে বসে আছেন। উর্মিলা উষাকে উদ্দেশ্য করে বলল, উষা মামনি, এখন তোমার রুমে যাও, পরে আবার এসে দাদিমার সাথে খেলা করো।
উর্মিলার কথায় উষা কোনো রেসপন্স করে না, ঠায় দাদির কাছে বসে আছে। রাহেলা তার ঠোঁটে বাঁকা হাসির রেখা স্পষ্ট রেখে উষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিছু সময় পেরিয়ে গেলেও উষাকে নড়তে চড়তে না দেখে উর্মিলার বুঝতে বাকি রয় না তার বাচ্চা মেয়েটার মন বিষিয়ে দেওয়ার কাজে ইতিমধ্যে তার শাশুড়ি মা লেগে পড়েছেন। উর্মিলা উষাকে ধমকের স্বরে বলল, উষা, তোমাকে রুমে যেতে বললাম না আমি? মায়ের ধমকে কেঁপে ওঠে ছোট্ট উষা। মুহূর্তের মধ্যে দাদির শিখিয়ে দেওয়া কথাগুলো হজম হয়ে যায় ওর। কাঁদো কাঁদো নয়নে একবার দাদির দিকে তাকিয়ে দ্রুততার সাথে বিছানা থেকে নেমে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় সে। উষার এভাবে চলে যাওয়ায় বিরক্ত হন রাহেলা। রাগী স্বরে বললেন, আমার নাতনিকে ধমক দেওয়ার সাহস পাও কোথায় তুমি, মেজো বৌমা? উর্মিলা স্বাভাবিক কণ্ঠেই বলল, 10 মাস 10 দিন পেটে রেখে মৃত্যু যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছি যেই সন্তানকে, সে অবাধ্য আচরণ করে তাতে বাধ্য বানাতে যা করা দরকার মা হিসেবে সেই সব করব আমি। আর আমার কাজের কৈফিয়ত আমি কাউকে দিতে রাজি নই। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমি পছন্দ করি না, তাই সরাসরি নিষেধ করে দিচ্ছি। আমার মেয়ের থেকে আপনি দূরে থাকুন। আমার নামে আমার বাচ্চা মেয়ের কাছে বিষ মন্ত্র ঢেলে তাকে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করলে আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। আমি ঠিক কতটা খারাপ আর জঘন্য হতে পারি সে সম্পর্কে আপনার সামান্যতম ধারণাও নেই শাশুড়ি মা। এই বলে উর্মিলা রাহেলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাগে যেন শরীর জ্বলছে রাহেলার। তার ভয়ে একসময় থরথরিয়ে কাঁপতো যেই মেয়ে, সেই আজ তাকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে গেল। এভাবে সবকিছু তার হাতের বাহিরে চলে যাবে ভাবতেও পারেনি রাহেলা। আকস্মিকভাবে তার স্বামী শরীফ সাহেব দেশে ফিরলে দুটো মানুষের হালকা দল নিয়ে তার সামনে দাঁড়িয়ে জোর গলায় রেজন আর ওর স্ত্রীকে বাড়ি ছাড়া করার দাবি করবেন কি করে? ইতিমধ্যে রাহেলার কপালে চিন্তার কয়েকটা ভাঁজ স্পষ্ট হয়েছে। নিজ বাড়ি থেকে কিছুটা দূরে পার্কের ভেতর বেঞ্চে মুখোমুখি হয়ে বসে আছে রেজন ও জিহাদ দুজনেই। জিহাদের মুখশ্রী জুড়ে অজানা চিন্তা ও হালকা ভয় ছাপ স্পষ্ট ফুটে আছে। বিকেল হয়ে গিয়েছে, সূর্যের তেজ একেবারে হালকা এখন, তবুও ঘেমে কপাল ভিজিয়ে ফেলেছে জিহাদ। রেজন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে জিহাদকে দেখছে। জিহাদের এই রূপ রেজনকে কিছুটা সন্তুষ্ট করছে, কারণ একজন ছেলে তার ভালোবাসার মানুষের গার্জিয়ানদের সামনে তখনই ভয় পায় তখন সে ভালোবাসার মানুষটার প্রতি তার ভালোবাসা প্রকৃত হয়। রেজন স্মিত হাসি দিয়ে নিজের পকেট থেকে রুমালটা বের করে জিহাদের দিকে এগিয়ে দিয়ে বলল, কপালের ঘামটুকু মুছে নাও, আমার সামনে এত ঘাবড়ানোর কিছু নেই। জিহাদ জোরপূর্বক হাসি দিয়ে রেজনের থেকে রুমালটা নিয়ে দ্রুততার সাথে কপালের ঘামটুকু মুছে পুনরায় রুমালটা ওর দিকে বাড়িয়ে দিতে নিলে রেজন বলল, তোমার কাছে রেখে দাও এটা। জিহাদ নিঃশব্দে রুমালটা নিজের পকেটে রাখে। রেজন পুনরায় বলল, কতদিন থেকে আমার বোন আর তুমি একের পর এক মন দিয়ে রেখেছো শুনি? জিহাদ নিজের মাথার পেছনে চুলগুলো আলগা হাতে বোলাতে বোলাতে বলল, মানে ভাইয়া 2 বছর হচ্ছে প্রায়। সারা জীবনের জন্য আমার বোনের দায়িত্ব নিতে পারবে? আমার শুধু একটা কাজ নেওয়া প্রয়োজন। রুমির খরচ বহন করার সামর্থ্য হলে আমি নিজেই আপনাদের কাছে আসতাম, রুমিকে নিজের করে চাওয়ার দাবি নিয়ে। তোমার বাবার সম্পর্কে তোমাকে কিছু বলতে হবে আমায় জানি, শুধু একটা প্রশ্নই করব, তোমার বাবা যদি এই সম্পর্ক না মানেন তাহলে তখন তুমি কি সিদ্ধান্ত নেবে? হারাম উপায়ে অর্জিত সয় সম্পত্তির উপর আমার শুরু থেকেই আসলে আগ্রহ ছিল না, আর সেই আগ্রহ এখনো নেই। আর বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পারলে যদি কোনো প্রকার বাধা প্রদান করেন, আমি এক কাপড়ে সব ছেড়ে ছুড়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসতে মানসিকভাবে প্রস্তুত আছি ভাইয়া। জিহাদের মুখে এমন প্রত্যুত্তর শোনার জন্য প্রস্তুত ছিল রেজন। জিহাদ যে তার বোনের জন্য যোগ্য তা বুঝতে আর বাকি রয় না রেজনের। রাতের বেলা নিজ রুমে চিন্তিত মুখশ্রী নিয়ে মেঝের উপর পায়চারি করছে রুমি। সেই সময় রেজন ওর রুমের দরজার সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, আসবো। রেজনের কণ্ঠ কর্ণপাত হতে রুমি ওর দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, ভেতরে আসতে পারমিশন কেন চাইছো ভাইয়া? অনায়াসেই চলে আসতে পারো। রেজন ভিতরে প্রবেশ করতে করতে বলল, তুই একজন বিবাহযোগ্য বয়সের মেয়ে, এই রুমটা তোর একান্ত নিজের জায়গা। একজন ভাই হওয়ার পাশাপাশি আমি একজন ছেলে, তাই তোর রুমে প্রবেশ করার পূর্বে অবশ্যই আমাকে তোর অনুমতি নিতে হবে। রেজনের চিন্তা ভাবনা বরাবরের মতো রুমিকে মুগ্ধ করে। রেজন রুমির সম্মুখে দাঁড়িয়ে বলল, আজ জিহাদের সাথে দেখা করতে গিয়েছিলাম বিকালে।
রুমি উৎসুক নয়নে তাকিয়ে আছে রেজনের দিকে। আশানুরূপ জবাব সে শুনতে চায় তার ভাইয়ের কণ্ঠে। রেজন আবারও বলল, জিহাদ নিজের পায়ে দাঁড়ালে তোদের দুজনের 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা আমি করব। এখন কিছু সময়ের অপেক্ষা করতে হবে। এই সময়ের ভেতর তোদের মাঝে যে বা যারা সমস্যার সৃষ্টি করতে চাইবে তাদের সর্বপ্রথম আমার সম্মুখীন হতে হবে। নিশ্চিত থাকতে পারিস তুই। রেজনের মুখে আশানুরূপ কথাগুলো শুনে রুমির দুচোখ খুশির নোনা জলে টইটম্বুর হয়ে যায়। রুমি সঙ্গে সঙ্গেই কোনো দ্বিধা ছাড়া রেজনকে জড়িয়ে ধরে শব্দ করেই কেঁদে ওঠে। রুমির আকস্মিক এমন কাজে কিছুটা অবাক হয়ে যায় রেজন। পরক্ষণে রেজন ওর ঠোঁটে প্রশান্তির হাসির রেখা ফুটিয়ে তুলে রুমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চোখের পানি যদি সব আজই শেষ করিস, বিয়ের পর বিদায়বেলা কিন্তু আর চোখের পানি আনতে পারবি না। আমাদের ছেড়ে নতুন বাড়িতে নতুন পরিবেশে যেতে হবে। খুশির পাশাপাশি হালকা দুঃখও থাকবে, তাই কিছু পানি বাঁচিয়ে রাখ পাগলি। রুমি রেজনকে ছেড়ে দুহাতে নিজের দু চোখের পানি মুছে হাসি মুখে বলল, তোমাকে আর ভাবিকে চিনতে বড্ড দেরি করে ফেলেছি আমি ভাইয়া। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার এই ছোট্ট বোনটা তার খারাপ আচরণের জন্য ভীষণ লজ্জিত। তোর উপর আমার যদি সামান্যতম রাগ জমে থাকতো তাহলে আজ তোর জন্য জিহাদের সাথে কথা বলতে যেতাম না আমি। তুই তোর ব্যবহারের জন্য অনুশোচনা করছিস, সেই যথেষ্ট। এখন ভালো মেয়ের মতো নিজের পড়াশোনায় মনোযোগী হ। জীবনে ভালো রেজাল্টও জরুরি। ঠিক আছে ভাইয়া। অতঃপর রেজন স্থান ত্যাগ করে। হাসপাতালে আরফার কেবিন রুমে ওর মাথার পাশে রাখা চেয়ারটাতে বসে আরফার উপর নিজের অপরাধী দৃষ্টি স্থির করে রাখে আরহাম। আরহামের দু চোখ নোনা জলে ভরপুর হয়ে আছে। আরহাম ঢোকের সাহায্যে গলা পর্যন্ত আসা কান্নার দলাগুলোকে গিলে নেওয়ার চেষ্টা করে বলল, আমার মেয়ের এতটুকু শরীরে কত কত সূচ যান্ত্রিক লাইন লাগিয়ে রেখেছে ডাক্তাররা। এগুলো তো মানুষকে যন্ত্রণা দিয়ে দিয়ে উপকার করে। আমার মেয়েটা তো পাথর মূর্তির ন্যায় শুয়ে আছে, মুখ দিয়ে একটা টু শব্দ করছে না। ওরও নিশ্চয়ই যন্ত্রণা হচ্ছে অনেক, কিন্তু চেয়েও নিজের যন্ত্রণাগুলোকে বাহিরের মানুষদের সামনে প্রকাশ করতে পারছে না। আরহামের কথার মাঝেই কেবিনের রুমের ভেতরে আমজাদও প্রবেশ করেন। আমজাদ আরহামের পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখাতেই আরহাম বলল, বাবা, আমার মেয়েটা যখন অভিমান ঈশ্বরে প্রথমবার বলেছিল সে তার মাম্মামের জায়গায় স্টার হয়ে তাকে আমার কাছে ফিরিয়ে দিবে, তখন ও কেন আমার ভেতর মনুষ্যত্ববোধ জাগ্রত হলো না বলো তো? সেদিন বুকের ভিতরে চাপা যন্ত্রণা হচ্ছিল। যদি সেই যন্ত্রণাকে নিজের নিজ চিন্তার জাতাকলে না পিষ্ট করে আমার মেয়েটাকে আপন করে নিতাম, ওকে আর 5 জন বাবার মতো আদর দিতাম, তাহলে হয়তো আজ আরফায় ভাবে আমাদের সামনে জীবন মৃত্যুর লড়াই করতো না। আমজাদ একবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ তখনই নিজের ভুলটা বুঝতে পারে যখন সেই ভুলের জন্য নিজের জীবনকে দুর্বিষহ মুহূর্তের মধ্য দিয়ে পার করে, আর সেই বুঝো শিক্ষা হয় চিরস্থায়ী। মানুষ পুনরায় সেই ভুল করার আগে 2 বার ভাবেন অন্তত তুমি জীবনে যে ভুল করেছিলে তার জন্য এখন তোমার জীবনকেও দুর্বিষহ মুহূর্তের মধ্য দিয়ে পার করতে হচ্ছে, আর তুমি অনুশোচনাও করছো। তোমার এই শিক্ষা ও চিরস্থায়ী হবে। শুধু আল্লাহ তাআলার নিকট 2 হাত জুড়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাও, ভিক্ষা চাও, আর নিজের এই ফুলের মতো মেয়েটার সুস্থতার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, আমার বান্দারা তোমরা আমার নিকট আরজি নিবেদন করো, তোমাদের মনের গহীন থেকে যত পারো তত। তোমাদের চাওয়া ফিরিয়ে দেওয়ার সাধ্য আমারও নেই। তোমাদের আরজিগুলো যদি কারোর ক্ষতির কারণ না হয় তাহলে অবশ্যই আমি তা কবুল করে নিব। নিজের বাবার মুখে এরূপ কথাগুলো শুনে আরহামের হৃদয় আগের তুলনায় অনেকটা শীতল হয়ে যায়। সে নিজের 2 চোখ দিয়ে এত সময় ধরে জমে রাখা নোনা জলগুলো বের করতে করতে বলল, আমার মেয়েটার সুস্থতা আমার আল্লাহর নিকট ভিক্ষা চাইলে তিনি আমাকে ফিরিয়ে দিবেন না, তাই না বাবা? ইনশাআল্লাহ এমনটাই হবে। একজন সন্তানের জন্য তার বাবা মায়ের দোয়া অনেকই গুরুত্বপূর্ণ। সন্তানকে জীবনে সুস্থ ও সফল দেখতে হলে আল্লাহর নিকট তার জন্য মন খুলে 2 হাত তুলে দোয়া করো। দোয়া ঔষধের থেকেও বেশি কার্যকরী হয়। এই বলে আমজাদ আরফার কেবিন রুম থেকে বেরিয়ে যান। আমজাদের বলে যাওয়া শেষ কথাটা আরহামের কানে এখনো বাজছে। দোয়া ঔষধের থেকেও বেশি কার্যকরী হয়। আরহাম বসা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে উজু করে আসে। আরফার বিছানার ডান পাশে থাকা ছোট র্যাকের ভিতর জায়নামাজ ভাঁজ করে রাখা দেখে আরহাম জায়নামাজটা নিয়ে কেবলামুখীতে বিছিয়ে নিয়ে নফল নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে পড়ে। রাতে ঘুমানোর পূর্বে শেহজাদের 1 গ্লাস গরম দুধ খাওয়ার রোজকার অভ্যাস জন্য শেফালি দুধের গ্লাস হাতে নিয়ে শেহজাদের রুমে প্রবেশ করে। শেহজাদ বিছানার সাথে হেলান দিয়ে বই পড়ছিল। শেফালি শেহজাদের হাতের ডান পাশে এসে দাঁড়িয়ে বলল, শেহজাদ,
এই যে বাবা, দুধটুকু খেয়ে নাও তো, অনেক রাত হয়ে গিয়েছে, আজ আর পড়তে হবে না, দুধটুকু শেষ করে ঘুমাতে হবে। শেফালির কথাগুলো শেহজাদের কান পর্যন্ত পৌঁছালেও সে কোনো রেসপন্স করে না। আগে নেয় নিজের মন ও দৃষ্টি সে হাতে থাকা বইয়ের উপরে স্থির করে রেখেছে। শেফালি নিজের কথার পুনরাবৃত্তি করলো। শেহজাদকে এবারও কোনো রেসপন্স করতে না দেখে শেফালি নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারে না। দুধের গ্লাসটা বেডসাইড টেবিলের উপর রেখে শেহজাদের হাত থেকে ওর বইটা কেড়ে নিয়ে বিছানার অন্য পাশে ছুঁড়ে মারে। ধমকেশ্বরে বলল, এত বড় লায়ক হয়ে যাওনি তুমি যে এখনই আমার কথা গায়ে লাগাবে না, নিজের মর্জি মতো চলবে, আর আমি তোমাকে কিছুই বলবো না। শেহজাদ, জন্ম দিয়েছি তোমায়, ছোট বাচ্চা থেকে এত বড় করেছি, কখনো যত্ন ও ভালোবাসার সামান্যতম ত্রুটি হতে দেইনি। যখন যেটা আবদার করেছো, বাবার সাথে রাগারাগি করে হলেও সেই আবদার পূরণ করেছি। আর আজ সেই তুমি আমাকে এড়িয়ে চলার মতো দুঃসাহসিকতা দেখাচ্ছ কি করে বলো? নিজের মায়ের ধমকে এবার শেহজাদ পুরোপুরিভাবে নড়ে চড়ে বসে। ওর দু চোখে ইতিমধ্যে নোনা জলরা বাসা বেঁধেছে। শেফালি আবারও বলল, আজই শুরু করেছিলে আর আজই শেষ হচ্ছে। এরপর যদি ভুলেও কখনো আমার কথার অবাধ্য হয়েছ কিংবা আমাকে এড়িয়ে চলার মতো দুঃসাহসিকতা দেখিয়েছ, তবে তোমাকে আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করব। থেকো সেখানে একা একা, কেউ তোমাকে আদর দেখিয়ে খাবার খাওয়াতে যাবে না, তোমার কাপড় ধুয়ে দিবে না, প্রতি রাতে তোমাকে দুধ গরম করে এনে দিবে না। শেফালির বলা কথাগুলো শুনে শেহজাদ এবার শব্দ করেই কেঁদে দেয়। ছেলেকে কাঁদতে দেখে শেফালি মায়ের মন শান্ত হয়। শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে সে বেডসাইড টেবিলের উপর থেকে দুধের গ্লাসটা নিয়ে পুনরায় শেহজাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুধটুকু এই মুহূর্তে শেষ করো। শেহজাদ সঙ্গে সঙ্গে ওর মায়ের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে কয়েক ঢোকের সাহায্যে শেষ করে। শেফালি নিজের শাড়ির আঁচল দিয়ে শেহজাদের দু চোখ ও মুখ মুছে দিয়ে বলল, কান্না করেছো জন্য তোমার আজকের আচরণ আমি ভুলে যাব, আর পুনরায় তোমাকে এমন আচরণ করার সুযোগ দিব এমনটা ভেবো না। আমি যা বলেছি তা মাথা থেকে বের করে দিও না, তাহলে ফল কি হবে সেইটা সম্পর্কে তুমি অবগত। এখন ঘুমিয়ে পড়ো। শেহজাদ বিছানায় শুয়ে পড়ে। শেফালি শেহজাদের শরীরে কাঁথাটা টেনে দিয়ে ওর রুমের লাইটটা বন্ধ করে রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে রাজিবুল, রফিকুল, রাহেলা ও বাচ্চারা। শেফালি আর উর্মিলা ওদের প্রয়োজন অনুসারে খাবার পরিবেশন করে দিচ্ছে। পরক্ষণে শেফালি চেয়ার টেনে রাজিবুলের পাশে বসতে নিলে রাজিবুল খাবার খেতে খেতেই বলল, তুমি এখানে বসলে আমি উঠে যাব। শেফালি থেমে গিয়ে চেয়ারে স্পর্শ করে দাঁড়িয়ে বলল, মানে তোমার মতো মেয়ের সাথে একই স্থানে বসে খাওয়ার থেকে ক্ষুধার্ত থাকা শ্রেয় মনে করি আমি। যদি তুমি এখানে রাখা কোনো চেয়ারে বসো তাহলে আমি খাবার না খেয়ে উঠে যাব। সবার সামনে এমন অপমানমূলক কথা হজম করে নিতে পারে না। শেফালি রাগেশ্বরে বলল, আমার হাতে রান্না করে খাবার খাচ্ছ কি করে? রাতে এক রুমে এক বিছানায় থেকেছ কি করে? তখন এই অতি সম্মানবোধ কোথায় ছিল? রাহেলা উচ্চস্বরে বললেন, ছি বৌমা, নিজেদের শোয়ার ঘরের কথা এভাবে নির্লজ্জের মতো সবার সামনে বলছো কি করে? এখানে বাচ্চারাও আছে, সে বিষয়ে কি খেয়াল নেই? শেফালি কিছু বলার পূর্বে উর্মিলা বলল, ভাবি তো তেমন আহামরি কিছু বলেনি আম্মা। আর বাচ্চাদের বড় কথা ভাইয়ার সর্বপ্রথম খেয়াল করা উচিত ছিল। তারা 1-2 বছর হলো স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হননি। প্রায় 12 বছর সংসার জীবনে তাদের মাঝে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হলে তা একান্ত সমাধান করে নেওয়া উচিত। বড় ভাইয়ের পাশে ভাবি বসলে তিনি খাবার শেষ না করে উঠে যাবেন, এমন কথা বাচ্চাদের সামনে বলাটা কি তার খুব উচিত কাজ হয়েছে বলে মনে হচ্ছে আপনার? উর্মিলার প্রত্যুত্তরে ভীষণ রাগ ও বিরক্ত হন রাহেল ও রাজিবুল দুজনেই। উচিত সময় উচিত কথা বললে তা সহ্য না হওয়াই স্বাভাবিক। রাজিবুল রাগীস্বরে বলল, রফিকুল, তোর বউকে বল সীমা অতিক্রম না করতে। সাংসারিক কিংবা বাহিক্য দুই ক্ষেত্রে মেয়ে মানুষের মুখে এত চলা ভালো না। আমি কিন্তু সব সহ্য করব না। উর্মিলা তেজিস্বরে বলল, আপনি সেসব কাপুরুষদের তালিকায় পড়ে যাদের ধারণা এতটাই নিম্ন হয় যে তারা মনে করে এ জগতে তারাই সর্বসর্বা। তারা যে কাজই করুক না কেন সেটা খুব ভালো। সেটা অন্যায় কাজ হলে কোনো নারী তার প্রতিবাদ করলেই শরীরে গিয়ে যেন কাটার মতো বিঁধে যায়। তাদের নারী জাতিকে বিশেষ করে
নিজের বউ বাচ্চাদের পায়ের নিচে দাবিয়ে রাখার চেষ্টা আপনারা সর্বক্ষণ করে যান। আমি আপনার কথায় ভয় পাই না, আর না আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন। উর্মিলার কথা এবার রাগ যেন রাজিবুলের মাথায় চড়ে বসে। রাজিবুল নিজ চেয়ার থেকে উঠে দ্রুত পায়ে উর্মিলার সম্মুখে এসে দাঁড়িয়ে ওকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হলে পেছন থেকে শেফালি রাজিবুলের হাত ধরে ফেলে। রাজিবুলের এমন উদ্দেশ্য দেখে রফিকুল্লাহ নীরব হয়ে বসে থাকতে পারে না, চেয়ার থেকে উঠে দাঁড়ায় সে। রাজিবুল কিছু বলতে নেওয়ার পূর্বে শেফালি রাজিবুলের সম্মুখে এসে দাঁড়িয়ে ওর হাত ছেড়ে দিয়ে সজোরে ওর গালে একটা থাপ্পড় দেয়। মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ পরিবেশের রূপ বদলে যায়। রাহেলা অত্যন্ত অবাক হয়ে এক হাত নিচের মুখের উপর রাখলেন। শেফালির এমন কাজে বাচ্চারাও অবাক দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। উর্মিলার ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠেছে। রাজিবুল নিজের গালের উপর হাত রেখে নিজের দৃষ্টি মেঝের উপর স্থির করে রেখেছে। শেফালি তেজিস্বরে বলল, সাহস কি করে হলো তোমার উর্মিলাকে মারার জন্য উদ্যত হওয়ার? ভুলে যেও না, সে তোমার বোন বা বউ না, সে তোমার ভাইয়ের বউ। তাকে উঁচু গলায় একটা কথা বলারও অধিকার নেই তোমার। এখানে তার স্বামী উপস্থিত আছেন। যদি সে ভুল কিছু বলে থাকতো বা করত, তাহলে তাকে শাসন করে নিজ নিয়ন্ত্রণে আনার দায়িত্ব তার স্বামী পালন করত। 10 জনের সামনে যদি তুমি নিজের স্ত্রীকে অসম্মান করো, তাহলে সেই 10 জনের ভেতর অন্তত একজন তোমার চোখে আঙুল দিয়ে ভুলটা অবশ্যই দেখিয়ে দিবে। একজন মানুষ হিসেবে তা করার তার সম্পূর্ণ অধিকার আছে। তোমার আর তোমার মায়ের কথা মেনেনি, এর জন্য গতকাল থেকে তোমরা আমাদের নিজেদের বাধ্য বানাতে কম চেষ্টা করনি। এখন যখন কোনোভাবেই নিজের কাজে সফল হতে পারছিলে না, তখন বাচ্চাদের সামনে ছোট বানাতে এমন কাজ করলে, যার কোনো মানেই কেউ খুঁজে পাবে না। শুরু তুমি করেছিলে, আর শেষটা আমি করছি। আগেও বলেছিলাম, এখন আবারও বলছি, একবার যখন আমি সৎ পথে উঠেছি, তখন তোমরা শত চেষ্টা করলেও আমাকে অসৎ পথে পরিচালনা করতে সফল হবে না। তাই নিজেদের কাছে নিজেদের সম্মান যদি প্রিয় হয়ে থাকে, তা একেবারে ঘোচাতে না চাও, তাহলে নিজের চিন্তা, চালচলন ও কাজে সীমা বজায় রাখো। লজ্জায় অপমানে থমথমে ভাব ধারণ করেছে রাজিবুলের সম্পূর্ণ চেহারা। রাহেলাও একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। শেফালি কাজ ও কথা তাকেও কিছুটা কাবু করে দিয়েছে। সেই সময় মূল দরজা থেকে রাহেলা বলে কারো ডাকার আওয়াজ ভেসে আসে। রেজান আর মেহেরিন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। রেজান মূল দরজার দিকে লক্ষ্য করতে নিজের বাবা শরীফ সাহেবকে ভেতরে আসতে দেখে ওর চেহারায় এক অন্যরকম খুশির ছাপ স্পষ্ট হয়। মেহেরিনের ঠোঁটেও হালকা হাসির রেখা ফুটে ওঠে। ডাইনিং স্থান ত্যাগ করে ওরা সবাই আঙিনে এসে দাঁড়ায়। স্থান ত্যাগ করে না শুধু রাজিবুল। উষা শেহজাদ দাদুভাই বলে ছুটে গিয়ে শফিক সাহেবকে জড়িয়ে ধরে। শফিক সাহেব ওদের দুজনের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে ওদের দুজনের কপালে ও গায়ে পরম স্নেহের পরশ এঁকে দেন। রাহেলা একের পর এক ধাক্কা যেন মেনে নিতে পারছেন না। একেই বাড়ির অবস্থা বেগতিক। হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়েছে তার বৌমারা। মেয়ে নাতি নাতনিরাও ছোট ছেলে, তার মাঝে আজ আকস্মিকভাবে শফিক সাহেবের আগমন ঘটল। এবারই ছাড়া হতে যে তার আর খুব বেশি সময় লাগবে, তা ভেবেই এখন থেকে তার ভেতর অন্যরকম দুশ্চিন্তা কাজ করছে। রেজন ওর বাবার সামনে এসে দাঁড়িয়ে নম্রস্বরে সালাম দিলে শফিক সাহেব দৃষ্টি অন্যদিকে স্থির রেখে গম্ভীর স্বরে সালামের উত্তর দিলেন। বাবার এমন আচরণে রেজনের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বিগত কয়েকদিন যাবৎ সে তার বাবার সাথে যোগাযোগ করার শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে কি ওর ধারণাই ঠিক হলো? ওর সৎমা ইতিমধ্যে ওর বাবার কান বিষ মন্ত্র দ্বারা ভরে দিয়েছেন, যার জন্যই আজ আকস্মিকভাবে শফিক সাহেব উপস্থিত হলেন। রেজন একবার দীর্ঘশ্বাস ফেলে পিছিয়ে গিয়ে মেহেরিনের পাশে পুনরায় দাঁড়িয়ে পড়ে। মেহেরিন সম্পূর্ণ বিষয়টাই লক্ষ্য করেছে। ওর কাছেও সম্পূর্ণ বিষয়টা পানির মতো স্বচ্ছ পরিষ্কার। একে একে রফিকুল, উর্মিলা, শেফালি শফিক সাহেবকে সালাম জানায়। শফিক সাহেব ডাইনিং সাইডে তাকাতে রাজিবুলকে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি ব্যাপার? রাজিবুল ওখানে ওভাবে দাঁড়িয়ে আছে কেন? আমার উপস্থিতি কি সে উপলব্ধি করতে পারছে না? রাহেলা জোরপূর্বক হাসি দিয়ে বলল, পারবে না কেন? পেরেছে নিশ্চয়ই, মাত্রই খাওয়া শেষ করে উঠলাম আমরা সবাই, তাই হয়তো। শফিক সাহেব রাজিবুলের নাম ধরে ডাক দেন। রাজিবুল ডাক শুনতে পেয়ে চোখ তুলে তাকাতেই শফিক সাহেবকে দেখতে পেয়ে বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে আঙিনা এসে নীরব হয়ে দাঁড়িয়ে রয়। শরীফ রাজিবুলকে নিজের তীক্ষ্ণ নজর দ্বারা পর্যবেক্ষণ করে সকলকে উদ্দেশ্য করে বললেন, আমার বিশ্রামের প্রয়োজন, এখন আমি রুমে যাচ্ছি। সকলে নিজ নিজ কাজে যাও। বিকালবেলা ঠিক 4টা নাগাদ সকলের জন্য বাড়িতে উপস্থিত থাকা হয়।
এই বলে শরীফ সাহেব নিজ রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। রাহেলাও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শরীফ সাহেবের পেছন পেছন চলে গেলেন। রাজিবুল একবার রেজনকে রাগান্বিত চাহনি নিয়ে দেখে শেফালিকে উদ্দেশ্য করে বলল, শেফালি, এক্ষুনি রুমে এসো। এই বলে সে নিজেও স্থান ত্যাগ করে। শেফালি একবার দীর্ঘশ্বাস ফেলে স্বামী আজ্ঞা পালন করতে রুমে যায়। রফিকুল আর উর্মিলাও বাচ্চাদের নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। রুমি রেজওয়ানের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া, তোমাকে অন্যরকম লাগছে কেন? বাবার আকস্মিক বাড়িতে চলে আসা নিয়ে তুমি কি সন্তুষ্ট নও? মা মারা যাওয়ার পর এই পৃথিবীতে আপন বলতে বাবাই আছেন। আজ আসার পর থেকে বাবা আমার দিকে ফিরেও তাকালেন না। বাবার ছায়াতল আমার উপর থেকে হারিয়ে গেলে আমি নিজেকে সামলাতে পারবো না বোন। রেজনের কথায় রুমির বুঝতে বাকি রয় না সে কি বোঝাতে চাইছে। রুমি শুকনো হাসি দিয়ে বলল, শত ভালো মানসিকতার মানুষদের পাশে এই পৃথিবীর মানুষরা না থাকলেও পৃথিবী ও মানবজাতির স্রষ্টা স্বয়ং আল্লাহ তাআলা থাকেন। তার রহমতের ছায়াতল থেকে কেউ তাদের বঞ্চিত করতে পারেন না কখনো। পৃথিবীতে এখনও অবধি পাপের রাজ্য তৈরি করা অমানুষদের ক্ষমতা এতটাও বেড়ে যায়নি যে তার আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে থাকা তার বান্দাদের চুল পরিমাণও ক্ষতি করতে সক্ষম হবে। জীবনে অনেক অন্যায় করেছি তোমার সাথে ভাইয়া, কিন্তু এখন আল্লাহ আমার উপর থেকে অন্যায়ের বোঝা হালকা করতে অনেক বড় একটা সুযোগ দিয়েছেন আমাকে। আমি সেই সুযোগকে বৃথা যেতে দিব না। আমার বড় ভাইয়া বাবার মন বিষিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন ঠিকই, কিন্তু বাবার চোখের ওপর থেকে তাদের ফেলানো মিথ্যে ষড়যন্ত্রে পর্দা সরাতে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব। তোমার মাথার উপর থেকে এভাবে বাবার ছায়াতল সরে যেতে দিব না আমি। রুমির কথাগুলো শুনে রেজন ও মেহেরিনের হৃদয় জুড়ে পরম তৃপ্তি কাজ করতে শুরু করেছে। মেহেরিনের দু চোখে খুশিরা অশ্রুর এসে ভিড় জমিয়েছে। ওদের মনে সত্যের জয় হবেই তার কিছুটা আশ্বাস জেগেছে। শেফালির রুমে প্রবেশ করতে রাজিবুল দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে শেফালির পেছন থেকে ওর মাথার চুলগুলো নিজের 5 আঙুলের ভাঁজে নিয়ে দেওয়ালের সাথে ওর মুখের বাম পার্শ্ব চেপে ধরে রাগে রি রি করতে করতে বলল, খুব নারী শক্তি জেগে উঠেছে তোর মাঝে, তাই না? সবার সামনে আমাকে এই রাজিবুলকে থাপ্পড় দিয়েছিলি তুই। কোন হাত দিয়ে যেন থাপ্পড়টা দিয়েছিলি? এই হাত, তাই না? এই হাত। এই বলে রাজিবুল শেফালির ডান হাত ওর পিঠের পেছনে বেঁকে ধরে। গাল, চুল ও হাত 3 দিকে যন্ত্রণায় মুখ দিয়ে কেবল গঙ্গানির মতো আওয়াজ বের করছে শেফালি। দু চোখ দিয়ে ঝরঝর করে নোনা জলটা গড়িয়ে পড়ছে। রাজিবুল আবারও বলল, সতীসাধ্য সাজার শখ জেগেছে খুব। নিজের স্বামীর হুকুম অমান্য করে ওই রিজনের পক্ষ নিবি তুই, এমনটাই তো বলেছিলি, তাই না? এই মুখ দিয়েই তো ওই শব্দগুলো বের করেছিলি, তাই না? এই বলে রাজিবুল আরো শক্তভাবে শেফালির মুখ দেওয়ালের সাথে চেপে ধরে। সে যেন চাইছে দেওয়ালের ভেতর শেফালির সম্পূর্ণ শরীরটা ঢুকিয়ে দিতে। যন্ত্রণায় শেফালি মেঝের উপর পা দিয়ে আঘাত করছে। রাজিবুল শেফালির কানের কাছে মুখ এগিয়ে নিয়ে গিয়ে হিসিয়ে বলল, শরীফ সাহেব এভাবে বাড়িতে হাজির হবেন এ বিষয়ে আমি পূর্ব থেকে অবগত ছিলাম না। বিগত দিনগুলো ধরে যা করে এসেছিল তার যে প্রভাব আমার উপর পড়েছে তা আমি আমার মন ও মস্তিষ্ক থেকে বের করে দিব। তোকে আগের ন্যায় ভালোবাসবো শেহজাদ, আর তোকে নিয়ে আগের মতো সুখে শান্তিতে সংসার করব। কিন্তু আমার দুটো শর্ত তোকে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে হবে। প্রথম শর্ত হলো তোকে আগের মতো হয়ে যেতে হবে। সেই শেফালি হয়ে যেতে হবে যে ছিল অত্যন্ত লোভী, স্বামী সন্তান বলতে অন্ধ, স্বামীর সকল কাজে যে সমানতালে সঙ্গ দিত। রিজওয়ান আর ওর স্ত্রী ছিল যার 2 চোখের বিষ। দ্বিতীয় শর্ত হলো আজ বিকালে যখন বাবা বৈঠকে বসবেন তখন আমার আর আম্মার বোঝানো কথার প্রেক্ষিতে তিনি তোকে যা যা প্রশ্ন করবেন তার উত্তর আমার মন মতো করে দিবি। সেখানে আমার বিরোধিতা করে কিছু বলবি না। যদি আমার শর্তগুলো না মানিস, আজ তোর জন্য আমি বাবার সামনে ফেসে গেলে ওই বাড়িও যাবতীয় সয় সম্পদ থেকে বঞ্চিত হলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। এই বাড়ি থেকে আমার বেরিয়ে যেতে হলে খুব তাড়াতাড়ি বাড়ির সামনে গেটের উপর তো লাশ ঝুলন্ত অবস্থায় পাবে ওরা। আমার হাত থেকে তখন তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে রাজিবুল শেফালিকে ছেড়ে দিয়ে রুমের দরজা খুলে বাহিরে চলে যায়। শেফালি দেওয়াল ঘেঁষে মেঝের উপর বসে পড়ে। ওর 2 চোখ দিয়ে এখনো নোনা জলটা গড়ে পড়ছে। কিয়ৎক্ষণ নীরবে কান্না করার পর শেফালি এক হাত দিয়ে নিজের অশ্রুগুলো মুছে নিয়ে বলল, এত তাড়াতাড়ি আমাদের 12 বছরের গড়ে তোলা ভালোবাসার সমাপ্তি ঘটবে আমি ভাবিনি। শরীফ সাহেব ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিয়েছেন। সেই সময় রাহেলা শরীফের পাশে বসে বলল, আমার এক কথায় তুমি সত্যি চলে আসবে আমি ভাবতে পারিনি গো।
আসার আগে জানাওনি যে? এটা অনেক ভালো করেছো। নয়তো তোমার মুখোশধারী ছেলে তোমার সামনে সত্যের প্রকাশ যেন না ঘটে তার জন্য আরও বড় কোনো ষড়যন্ত্রণা তৈরি করত। রাহেলা সম্পূর্ণ কথা শেষ করতে পারে না। তার পূর্বে শরীফ চোখ বন্ধ অবস্থায় নিজের হাত উঁচিয়ে রাহেলাকে থামিয়ে দিয়ে বললেন, আমার বিশ্রামের প্রয়োজন, যা বলার বিকালে সবার সামনে বলবো, এখন নীরব থাকো। শরীফের এরূপ কথায় অসন্তুষ্ট হন রাহেলা। তবুও নিজের অসন্তুষ্টি ভাবকে নিজের মধ্যেই দাবিয়ে রেখে শরীফের পাশ থেকে উঠে রুম থেকে বেরিয়ে যান। নিজ রুমে বিছানায় পাশাপাশি বসে আছে উর্মিলা আর রফিকুল। উর্মিলার চেহারায় অসন্তুষ্টি ও রাগের ছাপ স্পষ্ট ফুটে আছে। রফিকুলও নীরব হয়ে বসে আছে। নীরবতার দেওয়ালে ভেঙে উর্মিলা বলল, কাপুরুষের মতো ডাইনিং টেবিলে বসে অনর্গলভাবে খাবারগুলো গিলতে একটুও লজ্জা করছিল না তোমার, তাই না? উর্মিলার এরূপ প্রশ্নে অবাক হয় না রফিকুল। শান্ত স্বরে সে বলল, কি করতাম আমি তখন? কি করতে মানে? তোমার ভাই আমার শরীরে হাত উঠানোর জন্য উদ্যত হয়েছিল। মাঝখানে ভাবি না আসলে আমার গালে আজ তোমার ভাইয়ের থাপ্পড়ের দাগ জ্বলজ্বল করত। এত বড় একটা ঘটনা দেখেও জিজ্ঞাসা করছো তুমি কি করতে? ওখানে ভাবির হয়ে ওভাবে কথা না বললেই এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। কে বলেছিল তোমার মুখের লাগাম ছোটাতে? রফিকুলের এরূপ প্রত্যুত্তর উর্মিলার রাগের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দেয়। উর্মিলা রফিকুলের সম্মুখে ঘুরে এক হাতে ওর মুখ চেপে ধরে হিসহিসিয়ে বলল, অন্যায়ের প্রতিবাদ করতে জানো না? আর আমাকে বলতে এসেছো আমি কেন মুখের লাগাম ছুটিয়েছি? আজ বিকেলে বাবার সামনে যদি নিজের মা আর ভাইয়ের সমর্থন নিয়ে একটা কথাও বলেছো, তাহলে তোমার পুরুষত্বের যে ছিটেফোঁটাও বাকি আছে তা গুছিয়ে হাতে চুরি পরিয়ে বসে রাখবো ঘরে আমি, বুঝলে? এই বলে উর্মিলা রফিকুলের মুখ ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। উর্মিলার এমন কাজে রফিকুলের সম্পূর্ণ শরীর যেন মুহূর্তের মধ্যেই ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছে। সে নিজের মুখে হাত বোলাতে বোলাতে বার কয়েক শুকনো ঢোক গিলে। বিকালবেলা রেজনদের বাড়ি জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। আঙিনায় মাঝ বরাবর চেয়ারে বসে আছেন শরীফ সাহেব। তার পাশে রাজিবুল রাহেলাও বসে আছে। বাকিরা সবাই দাঁড়িয়ে আর বাচ্চারা নিজ নিজ রুমে আছে। শরীফ সাহেব তীক্ষ্ণ নজরে সকলকে একবার দেখে নিয়ে রাজিবুলকে উদ্দেশ্য করে বললেন, রাজিবুল, তোমার নাকে ব্যান্ডেজটা কিসের? আঘাত পেলে কি করে? রাজিবুল রেজনের দিকে এক পলক তাকিয়ে বলল, বাবা, আমি আর রফিকুল তো আপনার সৎ সন্তান। আপনি আমাদের জন্ম দেননি। আপনার সাথে এই বংশের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই। আমাদের জন্মদাত্রী মায়ের সাথে আপনি দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই সূত্রে আপনি আমাদের বাবা আর আমরা আপনার সন্তান। কিন্তু সৎ যে সৎই হয়, সৎকে কখনো আপন ভাবা যায় না, এমন চিন্তারও বহিঃপ্রকাশ। বিগত 17 বছর ধরে এই বাড়িতে আমরা থাকাকালীন সময়ে বহুবার এটা অস্বীকার করব না যে আপনি আমাদের সন্নিকটে থাকাকালীন কখনো বাবার অভাব কিংবা অন্য কোনো কিছুর অভাব অনুভব করতে দেননি। আমরা যেন সচ্ছলভাবে নিজেদের জীবনটা কাটাতে পারি, তাই আপনি নিজের পরিবার দেশকে ছেড়ে প্রবাসে গিয়ে থেকেছেন। নিজের মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য অর্থ পাঠিয়েছেন। কিন্তু সত্য কথা বলতে আপনার রোজগার করা অর্থ এ বাড়ির সয় সম্পত্তির উপর আমার কিংবা আমার ছোট ভাই রফিকুলের কোনো অধিকার নেই। এটাও আমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা যে উড়ে এসে জুড়ে বসা মানুষ, এমন চিন্তা রাখার মতো মানুষও যথেষ্ট আছে এ বাড়িতে। আমরা এ বাড়ির কোনো কাজে কোনো সিদ্ধান্তে মতামত পেশন করতে পারিনি কখনো, আর পারবও না, এমনটাও আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আপনার অগোচরে। যখন এসব অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমি জোর খাটানোর সামান্যতম চেষ্টা করতাম, তখনই রিজন আমাকে যাচ্ছে তাই ভাবে মারত। সে সব ক্ষত শুকিয়ে গিয়েছে শরীর থেকে ঠিকই, কিন্তু মনের উপর যে দাগগুলো বইছে তা মৃত্যু না হওয়া পর্যন্ত ভোলা সম্ভব নয়। কিছুদিন আগেই আমার নাকে বাজেভাবে আঘাত করেছিল রিজওয়ান, যার ফলস্বরূপ আজও আমি আমার নাক থেকে ব্যান্ডেজটা খুলতে পারিনি।
রাজিবুলের মুখে এরূপ কথাগুলো শুনে রেজন বা উপস্থিত কেউই বিন্দুমাত্র অবাক হয়নি, কারণ রাজিবুল যে রেজনকে ফাঁসাতে এমন কিছুই বলবে তা সবাই আগে থেকেই খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। শফিক সাহেব গম্ভীর মুখশ্রী নিয়ে বসে আছেন। রাজিবুলের কথার তালে তাল মিলিয়ে রাহেলার ন্যাকা কান্নার স্বরে বললেন, এ সংসারকেও রাজিবুল, রফিকুল, রুমির মতো রেজনকেও আমার সন্তান হিসেবে গ্রহণ করেছিলাম আমি। ওর ভালো লাগা, খারাপ লাগা, ইচ্ছা অনিচ্ছা সবগুলোর দিকে সর্বদা সতর্ক থাকতাম। তবু আমরা কেউ ওর মনে বিন্দুমাত্র জায়গা করে নিতে পারিনি। সর্বদা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এসেছে ও। রাজিবুল, রফিকুল এ বংশের সন্তান নয় বলে ওদের উঠতে বসতে খোঁটা দিয়ে এসেছে। সাংসারিক অশান্তি এড়াতে এতগুলো বছর ধরে আমরা সবাই ওর সকল অন্যায়, দুর্ব্যবহার মুখ বুজে সহ্য করে এসেছিলাম। সহ্য করতে করতে এখন আমাদের সব সহ্য ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি যাকে বলে। তুমি এ বাড়ির প্রধান কর্তা। নিজের প্রথম স্ত্রীর সন্তানের করা অন্যায়গুলোকে সাপোর্ট করবে, নাকি আমাদের ওপর হওয়া অন্যায় অবিচারের জন্য রেজনকে শাস্তি প্রদান করবে, সেই সিদ্ধান্ত নিয়ে নাও। এই বলে রাহেলা থেমে যায়। শরীফ সাহেব চোখ তুলে রাহেলার দিকে তাকিয়ে বললেন, একপাক্ষিক মতামত শুনে বিচার করলে সেটাকে সঠিক বিচার বলবে না কেউ রাহেলা। তোমরা তোমাদের মত পোষণ করলে ঠিক আছে, এবার রিজওয়ানের মুখ থেকে আমার শোনা উচিত সে আসলে তোমাদের নিয়ে কেমন চিন্তাধারা রাখে। রাজিবুল কিছুটা বিরক্তির স্বরে বলল, ওর মতামত শোনার কি আছে এখানে বাবা? ও তো এখন নিজেকে বাঁচাতে আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথাই বলবে, দুই পারস্পরিক মতামত শুনবে। তোমরাই বরং একটা সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। রাহেলা ন্যাকা কান্নার স্বরে বললেন, থাম রে বাজার, থাম তুই। তোর বাবার আমাদের প্রতি থাকা বিশ্বাসের জায়গাটা যে ঠিক কতটা মজবুত তা তার কথার মধ্য দিয়েই বোঝা হয়ে গিয়েছে আমার। আমরা এতগুলো বছর ধরে অন্যায় অত্যাচার সহ্য করে আসতে পেরেছি যখন, তখন রেজওয়ানের মুখ থেকে আমাদের নিয়ে মিথ্যে রটনাগুলো শুনে সহ্য করে নিতে পারবো। তোর বাবা যদি আজ ন্যায্য বিচার না করেন, তাহলে আমাদের এক কাপড়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মতো মানসিক শক্তি আছে। শরীফ সাহেব বললেন, তোমরা যদি সত্যি বলে থাকো তাহলে তোমাদের আমার সিদ্ধান্তের উপর ভরসা রাখা উচিত। ভালো খারাপ সত্যমিতার পার্থক্য বোঝার বয়স আমার যথেষ্ট হয়েছে। এমনি এমনি মাথার সব চুলগুলো সাদা বর্ণ ধারণ করেনি, তাই হয়তো কথা বাড়িয়ে সকলের মূল্যবান সময় নষ্ট করো না তোমরা। রাহেলা আর রাজিবুল এবার নীরব হয়ে যায়। শরীফ সাহেব রেজনকে উদ্দেশ্য করে বললেন, রিজওয়ান, তুমি খুব ভালোভাবে জানো তুমি আমার কাছে তোমার মায়ের রেখে যাওয়া মহামূল্যবান আমানত। তোমার দিকে আমি যখনই তাকাই তখনই তোমার মায়ের মায়াখানা মন জুড়ানো মুখশ্রী আমার সামনে জল জল করে ভাসে। তোমার মাকে আমি বড্ড ভালোবাসতাম। আজও আমার হৃদয়ের গহীনে তোমার মায়ের জন্য ভালোবাসা বেঁচে আছে। সে আমাদের সঙ্গে না থাকলেও আমার মন ও মস্তিষ্ক জুড়ে আছে। ওর সাথে কাটানো 10 বছরের সংসার জীবনের সুমধুর সময়গুলোর স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তা ভোলা আমার পক্ষে সম্ভব নয়। সংসারে খরচ জোগানোর জন্য আমাকে কাজ করতে বাইরে যেতে হবে। এই এত বড় বাড়ি জুড়ে সদ্য মাহারা 9 বছরের শিশু সন্তানকে তোমাকে একলা রেখে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তোমার একাকিত্ব দূর করতে তোমাকে মায়ের ভালোবাসা, ভাইয়ের স্নেহ দিতে পারবে এমন চিন্তা করে আমি রাহেলার সাথে ওর 2 ছেলে সন্তান সমেত দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ দীর্ঘ 17 বছর পরে এসে আমাকে শুনতে হচ্ছে তুমি ওদের কাউকে নিজের আপন মনে করনি, কখনো ওদের সাথে দুর্ব্যবহার করেছো। এমনকি রাজিবুল যে তোমার থেকে 6 বছরের বড়, তার শরীরেও যখন ইচ্ছে তখন যাচ্ছে তাইভাবে আঘাত করেছো, ওদের খোঁটা দিয়েছো। এসব কি তুমি সত্যি ঠিক করেছো? রেজন কিছু বলার পূর্বে রাহেলা বললেন, এমন ইমোশনাল ভাবে কথা বলে তুমি রেজওয়ানকে আরো সাহস দিচ্ছ আমাদের নামে বানোয়াট কাহিনী সাজানোর জন্য। একটু কঠিন হও। রাহেলা সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই শরীফ সাহেব রাহেলার দিকে রাগে ভরপুর দৃষ্টি নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে রাহেলার বাকিগুলো গলা পর্যন্ত এসেও আটকে যায়। রাহেলা শরীফ সাহেবের দৃষ্টি উপেক্ষা করতে না পেরে গলায় বেঁধে যাওয়া কথাগুলো বার কয়েক ঢোকের সাহায্যে গিলে নেন। রুমি বলল, বাবা, আমি কিছু কথা বলতে চাই। শরীফ সাহেব অনুমতি দিলে রুমি পুনরায় বলল, বাবা, আপনি আমাকে অনেক ভালোবাসেন আমি জানি। আপনি আম্মা বড় ভাইয়াকেও যথেষ্ট ভালোবাসেন, এই কথাও আমি জানি। রিজওয়ান ভাইয়ের বিরুদ্ধে তাদের করা এই অভিযোগের সম্পূর্ণ বিরোধিতা করছি আমি, কারণ রিজওয়ান ভাইয়ের নামে এত সময় ধরে আম্মা আর বড় ভাইয়া যা যা বলেছেন মূলত সেগুলোই ছিল বানোয়াট ঘটনা। আপনি ওদের একপাক্ষিক কথার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেননি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি বড় ও মেজভাবে এমনকি শেহজাদ উষার মুখ থেকেও আসল সত্যটা শুনতে পারবেন,
কারণ মিথ্যুকরা শত চেষ্টা করলেও সমাজের চোখের সামনে থেকে সত্যের পর্দা সরিয়ে মিথ্যার পর্দা ফেলতে সক্ষম হবে না। সত্যের জয় সবসময় হবেই। বাচ্চারা অন্তত আমরা বড় মানুষদের মতো গুছিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। রুমির মুখে এরূপ কথাগুলো শুনে তেলে বেগুনের শরীর জ্বলে ওঠে যেন রাজিবুলের, কিন্তু বাবার সামনে তার বহিঃপ্রকাশ করতে পারবে না। রুমির মুখে এরূপ কথাগুলো শুনে রাহেলা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে বললেন, রুমি, তুই কি আদেও আমার গর্ভের সন্তান, নাকি প্রসবের পরপরই আমার আড়ালে আমার সন্তানকে নিয়ে অন্য কেউ তার সন্তানকে আমার কাছে রেখে গিয়েছিল? টাকার লোভে এতটা জর্জরিত হয়ে গিয়েছিস, তুই ভাবতেও অবাক লাগছে আমার আর রাজিবুলের নামে বানোয়াট কথা বলার জন্য এবং রেজওয়ানের পক্ষ নেওয়ার জন্য ও তোকে কত টাকা দিয়েছে শুনি? বল, নিজের বাবার সামনে গলা উঁচিয়ে দেখি কত জোর তোর গলার। রাহেলাকে এত জোরের সাথে রুমিকে মিথ্যে প্রমাণ করতে উঠে পড়ে লাগতে দেখে উর্মিলা কিছু বলতে নিবে, সেই সময় রফিকুল উর্মিলার হাত ধরে ওকে থামিয়ে দিতে নিলে উর্মিলা রফিকুলের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে আর সঙ্গে সঙ্গে রফিকুল উর্মিলার হাত ছেড়ে দেয়। রাজিবুল রাহেলার কথার তালে তাল মিলিয়ে বলল, ছি রুমি ছি, তুই এতটা নিচে নেমেছিস? তোকে কিসের অভাব দিয়েছিলাম আমরা বলতো যে আজ অন্যায়কারীর পক্ষ নিয়ে মিথ্যে কথা বলতে হচ্ছে তোর? আল্লাহর ভয় করিস একটু। মিথ্যা বলে আজ অন্যায়কারীকে হয়তো শাস্তির হাত থেকে বাঁচাতে পারবি ঠিকই, কিন্তু পরকালের দুনিয়ার শাস্তির হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না। রুমি তেজিস্বরে বলল, বন্ধ করো বড় ভাইয়া, তোমার ওই নোংরা মুখ থেকে আল্লাহর পবিত্র নাম নেওয়া বন্ধ করো। নিজেদের পাপকর্মকে বাবার সম্মুখে না আনার জন্য আল্লাহর দোহাই দেখাতে বিন্দুমাত্র লজ্জা করছে না তোমার, তাই না? আল্লাহর ভয় তো তোমাদের মধ্যেই নেই। আমার ভেতর আছে জন্যই আজ আমি মিথ্যের নয় সত্যের পক্ষ নিয়েছি, অন্যায়কারীর নয় সত্যবাদী ও ভালো মানসিকতার মানুষের পক্ষ নিয়ে দুটো সত্য কথা বলছি। রুমির মুখে এরূপ কথাগুলো শুনে রাজিবুল এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। নিজ স্থান থেকে উঠে রুমির কাছে এসে ওকে সকলের সম্মুখে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হলে রেজন এবারও রাজিবুলের হাত ধরে সে হাত ওর পিঠের সাথে শক্ত করে মুচড়ে ধরে। মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ পরিবেশের রূপ পরিবর্তন হয়ে যায়। রাহেলা বসা থেকে উঠে দাঁড়িয়ে নেকা কান্নার স্বরে শরীফ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, ওগো, আমাদের ছেলেটার হাত ভেঙে ফেললো গো, ওই অমানুষটার হাত থেকে আমার নিষ্পাপ ছেলেটাকে বাঁচাও তুমি। শরীফ সাহেব গম্ভীর স্বরে বললেন, রিজওয়ান, রাজিবুলের হাত ছেড়ে দাও। রেজন চোখ বন্ধ করে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে এক ঝটকা দিয়ে রাজিবুলের হাত ছেড়ে দেয়। রাজিবুল নিজের ব্যথাদায়ক হাতে হাত বুলাতে বুলাতে রেজনের থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে বলল, দেখলে তো বাবা, দেখলে তুমি? রিজন এভাবে কথা নেই বার্তা নেই হুটহাট আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে। আমাকে যে রিজওয়ান নিজের বড় ভাই হিসাবে মানে না, তার প্রমাণ তোমাকে দেখিয়ে দিলাম। শরীফ সাহেব রাজিবুলের দিকে তাকিয়ে বললেন, আমি এখানে উপস্থিত আছি দেখেও কোনো সাহসে রুমিকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হয়েছিল তুমি রাজিবুল? আমি কি তোমাকে বলেছিলাম যে তোমরা যা বলেছো তাই সত্য আর আমি তা বিশ্বাস করেছি? তাই রুমির মিথ্যা সহ্য করতে না পেরে ওকে থাপ্পড় দিতে উদ্যত হওয়ার অধিকার আছে তোমার? শরীফ সাহেবের এরূপ কথার প্রত্যুত্তরে কি বলবে তা বুঝে উঠতে পারে না যেন রাজিবুল। রাহেলা বললেন, এখানে তুমি রাজিবুলের দোষ কেন খুঁজতে বসলে? রুমি মিথ্যে বলেছে নাকি সত্য বলেছে তা আমরা খুব ভালোভাবেই জানি। তাই নিজের ছোট বোন যখন মিথ্যাকে প্রশ্রয় দিবে তখন বড় ভাইয়ের রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু তো নয়। রাগের বশে রাজিবুল রুমিকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু রেজওয়ান যা করলো তা তো অত্যন্ত বাড়াবাড়ি। দোষ দেওয়ার হলে ওকে দাও। বয়সের দিক থেকে ছোট হয়ে ও তোমার সামনে ও কি করে রাজিবুলের হাত মুচড়ে ধরে? শরীফ সাহেব বললেন, কার দোষ আছে কার নেই তা বোঝার যথেষ্ট বয়স হচ্ছে আমার রাহেলা। এমনি এমনি মাথার সব চুলগুলো সাদা বর্ণ ধারণ করেনি আমার। শরীফ সাহেবের প্রত্যুত্তর শুনে চুপ হয়ে যায় রাহেলা। শরীফ সাহেব আবারও বললেন, এখানে উপস্থিত প্রত্যেকেরই নিজ নিজ মতামত পোষণ করার সম্পূর্ণ অধিকার। কে বা কারা সত্য বলছে আর কে বা কারা মিথ্যা বলছে তা একে একে সবার মতামত শোনার পরেই বোঝা যাবে। শরীফ সাহেবের এরূপ কথা শুনে রাজিবুল শেফালির পাশে এসে দাঁড়ায়। শেফালি চোখ তুলে রাজিবুলের দিকে তাকালে রাজিবুল শেফালিকে ইশারায় নিজের বলা অনুযায়ী কাজ করতে বলে। শরীফ সাহেব বললেন, বড় মামা, আমার সম্মুখে এসে দাঁড়াও তুমি। শরীফ সাহেবের কথায় শেফালি তার সম্মুখে এসে দাঁড়ায়। শরীফ সাহেব শেফালির দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে বললেন, সত্যের পক্ষ নিবে নাকি মিথ্যার তা তোমার উপর নির্ভর করছে। বলো এখন, রাজিবুল আর রাহেলা এত সময় ধরে যা যা বলেছে তা কি সত্য, নাকি রুমি যা বলেছে তা সত্য?
শেফালি রাজিবুলের দিকে এক পলক তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসির রেখা স্পষ্ট রেখে নিজের কোমরের ভাঁজ থেকে একটা মোবাইল ফোন বের করে, অতঃপর একটা অডিও রেকর্ড চালু করে, যে রেকর্ডে ঘণ্টাখানেক পূর্বে রাজিবুল শেফালির শরীরে আঘাত করার সময় ওকে রেজওয়ানের বিরুদ্ধে কথা বলার জন্য হুমকি দিয়েছিল তা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছে। শেফালির এমন কাজে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় রাহেলা ও রাজিবুল দুজনেই। শেফালি এমন কিছু করতে পারে তা কল্পনাও করতে পারেনি ওরা। রাজিবুল বলল, এসব মিথ্যে, আমি এমন কিছুই করিনি। শেফালি আমাকে ফাঁসাতেই অন্য কাউকে দিয়ে আমার কণ্ঠ নকল করিয়েছে। আসল বাবা, তোমাকে বলতে লজ্জা লাগছে নিজের বউয়ের বিষয়ে, তবুও বলছি, শেফালিকে আমি পরপর কয়েকবার অন্য পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় হাতে নাতে ধরেছিলাম। শিয়াজাদের কথা চিন্তা করে বারবার আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আজও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে দেখে আমি নিজের মুখ আর বন্ধ রাখতে পারলাম না। রাজিবুলের মুখে এরূপ কথাগুলো শুনে শেফালির দুচোখ নোনা জলে টইটম্বুর হয়ে ওঠে। শেফালিকে মিথ্যে প্রমাণ করতে রাজিবুল এতটা নিম্ন মানসিকতার পরিচয় দিতে পারলো তা ভাবতেও শেফালির বুকে বাম পাশে চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে। রাগে সর্বশরীর বিড়ি করে কাঁপছে রেজওয়ানের। মেহেরিন রেজওয়ানের হাত ধরে আছে ওকে নিয়ন্ত্রণে রাখার জন্য। উর্মিলা নীরব থাকতে না পেরে রাজিবুলের সামনে এসে দাঁড়িয়ে মুখের উপর থুতু দেয়। ঘৃণায় সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে ফেলে রাজিবুল। উর্মিলা রাগ ও ঘৃণা মিশ্রিত স্বরে বলল, নিজেদের সাজানো মিথ্যা কথাকে সত্যি হিসেবে প্রমাণ করতে নিজের সন্তানের মায়ের চরিত্রের উপর এত বড় মিথ্যা কলঙ্ক লাগাতে একটু বুক কাঁপলো না আপনার? অবশ্যই কাঁপবেই বা কি করে, আপনারা তো মানুষের কাতারেই পড়েন না। উর্মিলার কাজেও কথায় ক্ষিপ্ত হয়ে উঠে রাজিবুল। উর্মিলাকে মারার জন্য উদ্যত হলে পূর্বের ন্যায় রফিকুল নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আর তা দেখে না। দ্রুততার সাথে এগিয়ে এসে রাজিবুলকে ধরে বলল, এর আগেও তুমি আমার বউয়ের শরীরে হাত উঠানোর জন্য উদ্যয় হয়েছিলে। বড় ভাই হও তুমি আমার, তাই সম্পর্কের কথা চিন্তা করে তোমাকে কিছু না বলে নিজের বউকেই সমঝোত থাকতে বলেছিলাম পরবর্তীতে। কিন্তু এটা যে আমার ভুল চিন্তা ছিল তা আজ পরিষ্কারভাবে বুঝতে পারলাম। আজ তুমি নিজেকে বাঁচাতে নিজের বউয়ের চরিত্রে মিথ্যা কলঙ্কের দাগ লাগাতেও দুবার ভাবনি। আজ তোমার পক্ষ নিয়ে আমি যদি বাবার সামনে মিথ্যাও বলি, কাল তুমি যে আমাকেও রিজনের মতো তাড়াতে কোনো নোংরামি পরিকল্পনা করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। যে কেবলই নিজ স্বার্থের কথা চিন্তা করে তার পক্ষ নেওয়ার কখনোই উচিত না। এই বলে রফিকুল সজোরে রাজিবুলকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে রফিকুলের থেকে কয়েক হাত দূরে মেঝের উপর ছিটকে পড়ে যায় রাজিবুল। অতঃপর রফিকুল আর কোনো চিন্তা না করে শরীফ সাহেবের পায়ের কাছে এসে বসে বসে অনুনয়ের স্বরে বলল, বাবা, তুমি আম্মাকে বিয়ে করে আমাদের নিয়ে এ বাড়িতে আসার পরপরই প্রবাসে চলে গেলে। তারপর থেকে আম্মা তোমার কথা অনুযায়ী রিজওয়ানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেনি। আমাদের মাঝেও হিংসা অহংকারের বিস্তার ঘটিয়েছিল। রিজওয়ানকে সবসময় হের করতো আম্মা। আমরাও এইসব থেকে বাদ যাইনি। সকল ক্ষেত্রে রিজওয়ানকে খুব সামান্য ভাগ দিয়ে আমরা বেশি অংশ নিয়ে এসেছি। রিজওয়ানকে আম্মা সরকারি স্কুলে পড়িয়েছেন আর আমাদের বেসরকারি স্কুলে। আর তোমার সামনে রিজওয়ানের নামে বানোয়াট কথা তুলে ধরেছিলেন। সে বখাটে চালচলন করত, তাই বেসরকারি স্কুল থেকে ওকে বের করে দিয়েছিল স্যার ম্যাডামরা। এভাবে চলতে চলতে রিজওয়ান 10ম শ্রেণীর গণ্ডি পেরিয়ে কলেজে পড়ার ইচ্ছা পোষণ করলে আম্মা ওর নামে আরও বড় একটা বানোয়াট ঘটনা সাজিয়ে তোমার সামনে তুলে ধরে, যার দারুণ রাগের বশে তুমি ওর পড়াশোনাই বন্ধ করে দাও চিরতরের জন্য। কয়েক বছরের ভিতরে আমি আর বড় ভাইয়া নিজেদের মতো করে বিয়ে করে নেই। তুমি এতে অসন্তুষ্ট হয়েছ তা বুঝেও আমাদের মাঝে কোনো ভাবান্তর হয়নি। কয়েক বছর পর দেশে ফিরেই তুমি রিজওয়ানের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে। আমরা সবাই চেয়েছিলাম বড় কোনো ঘরের মেয়েকে রিজওয়ানের বউ বানিয়ে আনতে। এতে মেয়ের বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র, মোটা অঙ্কের টাকা পাওয়া সম্ভব ছিল। আমাদের চিন্তার পানি ঢেলে দিয়ে তুমি মেহরিনের সাথে রিজওয়ানের বিয়ে দিলে। মেহরিন আমাদের সকলের অপছন্দের হলেও ও আমাদের সবার তোমার সামনে ওকে মেনে নেওয়ার নাটক করেছিলাম। রিজওয়ানকে যখন ফোন কিনে দিতে চেয়েছিলে তখন আমাদের সত্য যেন তোমার সামনে না আসে, তাই কৌশলে ওকে দিয়ে ওর ফোন কেনার বিষয়টা ধামাচাপা দিয়েছিলাম আমরা। মেহরিন বিয়ের পরও পড়াশোনা করবে এই বিষয়টা আমরা কেউই মেনে নিতে পারিনি, তাই মেহরিনকে দিয়েই
যে পড়াশোনা করতে ইচ্ছুক নয় এমনটা তোমাকে বলতে বাধ্য করেছিলাম আমরাই। সব কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী চলছিল। রিজন আর মেহরুনকে কথা ও আচরণের অত্যাচারের জাতাকলে পৃষ্ঠে করলাম আমরা সর্বক্ষণ। প্রায় 1 মাস আগে রিজনের মাঝে আকস্মিক পরিবর্তন লক্ষ্য করি আমরা, যে প্রতিবাদী হয়ে ওঠে, আমাদের আসল জায়গায় চিনিয়ে দিতে শুরু করে। আমরা যেই বংশের সন্তান নই তা বুঝিয়ে দিতে থাকে। কিন্তু রিজনের এমন পরিবর্তন মেনে নিতে পারিনি আমরা কেউই। ওকে তোমার সামনে ফাঁসাতে সব রকম কূটনৈতিক পরিকল্পনা করতে শুরু করি। এর মাঝে বড় ভাইয়া রুমির জন্য তার অফিসের 40 বয়সের ম্যানেজার, যার প্রথম স্ত্রী মারা গিয়েছেন, পরবর্তীতে 2 ছেলে মেয়ে আছে, সেই লোকের সাথে বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। রুমি সেই সম্বন্ধ নারাজ হলে বড় ভাইয়া আম্মাকে দিয়ে রুমিকে জোরপূর্বক এই সম্বন্ধ মেনে নিতে বাধ্য করাতে বলে। বড় ভাইয়ের আসল উদ্দেশ্য ছিল অফিসে নিজের পজিশন বাড়ানো, স্যালারি বাড়ানো, পাশাপাশি ওর ম্যানেজারের যাবতীয় সয় সম্পত্তি মালিকানা নিজের নামে করে নেওয়া। আমরা কেউই রুমির পাশে দাঁড়াইনি। রুমির সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল রিজওয়ান আর ওর স্ত্রী। ওরা আমাদের সাথে কখনো অকারণে দুর্ব্যবহার করেনি। বড় ভাইয়ের দোষেই সেই রিজওয়ানের হাতে মায়ের খেয়েছে বারবার। কিছুদিন আগে উষাকে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচিয়েছিল মেহরিন। সে চাইলেই পারত নিজের স্বামীর সাথে হওয়া অন্যায়গুলোর প্রতিশোধ নিতে, কিন্তু সে ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। ওদের ভালো আচরণ আমাদের সবার মাঝে ভালো প্রভাব ফেললে ও বড় ভাইয়া বা মায়ের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা আজও নিয়ত রেখেছিল সর্বোচ্চ চেষ্টা করবে তোমার সামনে রিজওয়ান আর মেহরুনকে ছোট করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সব সয় সম্পত্তি নিজের নামে করে নেওয়া, এ বাড়ি জুড়ে নিজেকে একা রাজত্ব করা। আজ বড় ভাবি রিজওয়ানের পক্ষ নেওয়ার, বড় ভাইয়ের সত্য সামনে আনায় তার 40ও কলঙ্ক লাগানোর মতো ঘৃণা কাজ করতেও দ্বিধাবোধ করলো না। এবার তুমি সিদ্ধান্ত নাও বাবা, কি করবে তুমি? সব সত্য তোমার সামনে তুলে ধরেছি আজ আমরা। আমাদের কাজের জন্য আমরা সবাই ভীষণ অনুতপ্ত বোধ করছি। পারলে আমাদের ক্ষমা করে দিও তুমি। রফিকুলের মুখে এত সময় ধরে এতগুলো কথা শোনার পর শরীফ সাহেব যেন স্তব্ধ হয়ে গিয়েছেন। রাজিবুল ক্ষিপ্ত নজরে রফিকুলের দিকে তাকিয়ে বললেন, কাজটা তুই ঠিক করলি না রফিকুল, এর হিসাব তোকে দিতেই হবে। তোদের সবাইকে আমি দেখে নিব। শরীফ সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, সৎ কখনো আপন হতে পারে না, এই কথা আমি ভুলে গিয়েছিলাম। আজ আমার ভুলে যাওয়ার ফল আমার চোখের সামনে জল করে ভাসছে। এই বলে শরীফ সাহেব এক হাত দিয়ে নিজের বুকের বাম পাশে চেপে ধরেন। রফিকুল তাকে ধরতে নিলে তিনি অন্য হাত উঠিয়ে ওকে থামতে বললেন, আমি ঠিক আছি। নিজের পরিস্থিতি হাতের বাহিরে চলে গিয়েছে বুঝে রাহেলা আর কোনো দিক বেদিক চিন্তা না করে শরীফ সাহেবের সম্মুখে এসে তার পায়ের কাছে বসে কান্নারত স্বরে বললেন, ওগো, আমাদের ভুল হয়ে গিয়েছে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। রিজনের সাথে বিগত বছরগুলো ধরে এমন করা উচিত হয়নি আমাদের। তুমি দয়া করে আমাকে আর আমার ছেলেদের এ বাড়ি থেকে বের করে দিও না। আমি কথা দিচ্ছি, আজকের পর আর কখনো রিজওয়ান বা ওর বউয়ের সাথে বৈষম্যতামূলক আচরণ করব না। ওদের প্রাপ্য অধিকার পেতে কোনোরূপ বাধা প্রদান করব না। রিজওয়ানের যোগ্য মা আর মেহরিন বৌমার যোগ্য শাশুড়ি হিসেবে নিজেকে প্রমাণ করব। আমাকে নিয়ে কোনো অভিযোগ করতে দিব না ওদের। রাজিবুলকেও বুঝিয়ে বলবো, ও নিজেকে শুধরে নেবে। শেষ একটা সুযোগ দাও তুমি আমাদের। কথাগুলো বলে রাহেলা শরীফ সাহেবের পায়ে স্পর্শ করতে নিলে শরীফ সাহেব কয়েক কদম পিছিয়ে যান। সঙ্গে সঙ্গেই তার কঠিন দৃষ্টি অন্যত্র স্থির। রাহেলা বুঝতে পেরেছেন তার একার ক্ষমা চাওয়াতে কোনো লাভ হবে না। রাহেলা বসা থেকে উঠে রাজিবুলের কাছে গিয়ে ওর হাত জোড়া ধরে বললেন, রাজিবুল বাজান আমার, নিজের মাঝে আর ইগো রাখিস না। বাবার সামনে নিজের দোষগুলো স্বীকার কর, ক্ষমা চা তোর বাবার কাছে। রাহেলার মুখে এরূপ কথা শুনে রাজিবুল চিল্লিয়ে বলে উঠল, বাবা কিসের বাবা হন উনি আমার? উনি আমাকে জন্ম দেননি, তাই ওনাকে আমি আমার বাবা হিসেবে মানি না। তাই ওনার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। শোনো মা, উনি তোমাকে বা আমাকে চাইলেও এ বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, আর না এই সম্পত্তির ভাগ পাওয়া থেকে বঞ্চিত করতে পারবেন। ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তুমি ওনার বিবাহিত স্ত্রী হও, তাই তুমি তোমার ভাগ চাইবে ওনার থেকে। উনি তোমায় তোমার ন্যায্য ভাগে সম্পত্তি না দিলে পুলিশের কাছে যাব আমরা।
এদের সবার বিরুদ্ধে এমন এমন অভিযোগ করব যে পুলিশ এদের বয়ান পেশ করার সময়টুকু দিবে না। এদের সবার কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে আসবো। রাজিবুল পুরো কথা শেষ করার পূর্বেই শরীফ সাহেব বললেন, এত বড় অন্যায় করেও তোমার ভিতর ন্যূনতম চক্ষু লজ্জাও কাজ করছে না? খুব জোরের সাথে নিজের মাকে অধিকার দাবি করতে বলছো। সে অধিকার দাবি করার ক্ষমতাও এবার আমি তুলে নিচ্ছি। মিসেস রাহেলা বেগম, আমি মোহাম্মদ শরীফ সাহেব সম্পূর্ণ সজ্ঞানে আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি। শরীফ সাহেবের এরূপ কথা ও কাজে পুরো পরিবেশ যেন থমথমে বর্ণ ধারণ করে। রাহেলা ধপ করে রাজিবুলের পায়ের কাছে মেঝের উপর বসে পড়েন। রাজিবুলও রাগের বসে বুঝতেই পারেনি শরীফ সাহেব এমনটাও করতে পারবেন। শরীফ সাহেব আবারও বললেন, এই মুহূর্তে তুমি তোমার মাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার মায়ের সাথে আমার আইনত কোনো সম্বন্ধ নেই। আমাদের ইসলামী শরীয়ত মতো বিয়ে হয়েছিল, আজ তা শেষ হয়ে গিয়েছে। তাই পরবর্তীতে তুমি এ বাড়িতে সম্পত্তির দাবি নিয়ে আসলে পুলিশ তোমার কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাবে। রাজিবুল থম লেগে দাঁড়িয়ে আছে। রাজিবুলকে কোনো রিয়াকশন করতে না দেখে শরীফ সাহেব বললেন, স্বইচ্ছায় যাবে নাকি ঘাড় ধরে বের করে দিতে বলছো আমায়? রাজিবুল আর দাঁড়িয়ে না থেকে নিজের মাকে সেখানেই ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। শরীফ সাহেব রাহেলার দিকে তাকিয়ে বললেন, নিজের দোষে আজ সর্বহারা হলেন আপনি রাহেলা বেগম। যে ছেলের জন্য সবার সাথে অন্যায় করেছিলেন, আজ আপনার খারাপ সময় সেই ছেলে আপনাকে ফেলে রেখে চলে গেল। আপনাকে নতুন করে চলে যাওয়ার কথা বলতে হবে না আশা করছি। রাহেলা বসা থেকে উঠে কান্না ভেজা দৃষ্টি নিয়ে সকলকে এক পলক দেখে ঢলতে ঢলতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রফিকুল অধীর চাহনি নিয়ে তাকিয়ে আছে শরীফ সাহেবের দিকে। এবার যে তার সাজা পাওয়ার পালা। শরীফ সাহেব রফিকুলের উপর দৃষ্টি স্থির করে বললেন, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। তোমার চোখে আমি অনুতপ্ততার ছাপ ও স্পষ্ট দেখতে পেরেছি, কিন্তু অন্যায়গুলো শাস্তি পেতেই হবে। তাই আজ থেকে তোমাকে আমি আমার উপার্জনের টাকা থেকে কোনো টাকা দিব না। এ বাড়িতেই থাকতে পারবে তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে, কিন্তু নিজের ও নিজের স্ত্রীর যাবতীয় খরচ নিজের উপার্জনের টাকায় সামলাবে। আমার নাতনি উষাকে কোনো কিছুর অভাব বোধ করতে আমি দিব না কেবল। আর বড় মামা, তোমার সততা ও সাহসিকতার জন্য তোমার উপর সন্তুষ্ট হয়েছি আমি। তাই তুমিও আমার নাতি শেহজাদকে নিয়ে এ বাড়িতেই থাকবে। তোমাদের যাবতীয় খরচ আমি সামলাবো। আজ থেকে এ বাড়ির মূল কর্ত্রী হবে ছোট বৌমা। সে সংসারের জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা সকলেই মানতে বাধ্য হবে। আজকের পর থেকে আর কখনো যদি তোমাদের কারোর আচরণে আমি বিন্দুমাত্র হিংসা অহংকার লক্ষ্য করেছি, তাহলে তখনই তাদের এই বাড়ি থেকে চিরতরের জন্য বের করে দেবো আমি। আর কোনো রকম ক্ষমা করা হবে না কাউকে। রিজওয়ান, আগামীকালই তুমি ছোট বৌমাকে নিয়ে পুনরায় কলেজ যাবে আর ওকে কলেজে ভর্তি করে দেওয়ার কাজ সম্পন্ন করবে। আর রুমি, তুমি তোমার যতদূর ইচ্ছা হয় ততদূর পর্যন্ত পড়াশোনা করতে পারবে। তোমার যখন মনে হবে তুমি এখন বিয়ে করতে ইচ্ছুক আছো, আমাকে জানাবে। এছাড়াও তোমার যদি কাউকে পছন্দ হয়ে থাকে সে বিষয়ে নির্দ্বিধায় আমাকে জানাবে। আমি তার সাথে তোমার বিবাহ কার্য সম্পন্ন করব। এই বলে শরীফ সাহেব নিজ রুমে চলে গেলেন। সকলের চোখে মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। শাস্তি পেয়েও রফিকুল মনে মনে যে সন্তুষ্ট তা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। উর্মিলার চেহারাতেও অসন্তুষ্টির ছাপ দেখা যাচ্ছে না। রেজন হাসি মুখে মেহেরিনকে এক হাতে জড়িয়ে ধরে। হাসপাতালে আরফার কেবিন রুমে ওর বাম হাতের উপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে আরহাম। সেই মুহূর্তে আরহাম অনুভব করে আরফার হাত নড়ছে। আরহাম চট করে সোজা হয়ে বসে আরফার দিকে তাকাতেই দেখে আরফা বড় বড় করে চোখ মেলে তার দিকেই তাকিয়ে আছে। আরফার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। আরফা ধীরে স্বরে তা খুলতে বলে আরহামকে। আরহাম আকস্মিকভাবে আরফার জ্ঞান ফিরে আসায় কি বলবে কি করবে তা যেন বুঝে উঠতে পারছে না। পরক্ষণেই আরহামের ঘোর কেটে গেলে সে দ্রুততার সাথে আরফার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দেয়। আরফার মুখে যে পার্শ্বে আঘাত বেশি লেগেছিল তা শুকিয়ে গিয়েছে অনেকটাই। ব্যান্ডেজ খুলে ফেলেছেন ডাক্তার গতকালই। আরফা বলল, বাবাই, আমি স্টার হয়ে যাইনি মাম্মামের জায়গায়। আরফার মুখে এরূপ কথা শুনে আরহামের ভেতরটা ভেঙে দলা পাকিয়ে থাকা কান্নাগুলো বেরিয়ে আসে। আরহাম ওর মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না সূচক জবাব দেয়। আরফা আবারও বলল, বাবাই, তুমি কাঁদছো কেন? আরহাম কান্নারত কণ্ঠে বলল, আমার মেয়েটা আবারও আমার কাছে ফিরে এসেছে পুরোপুরিভাবে। তা দেখে আমার দু চোখ দিয়ে খুশির অশ্রু ঝরে পড়ছে মামুনি। বাবাই, আমি তো আমার কথা রাখতে পারিনি, তোমার কাছে মাম্মামকে এনে দিতে পারিনি, তবুও তুমি খুশি আছো? আরহাম আরফার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার মাম্মাম চিরতরের জন্য আল্লাহর কাছে ফিরে গিয়েছেন। তাকে তুমি আমি শতবার চাইলেও আর ফিরিয়ে আনতে পারবো না আমাদের কাছে। তোমার মাম্মামের চলে যাওয়ার জন্য এতগুলো বছর ধরে আমি তোমাকে দায়ী করে ভীষণ ভুল করেছি মামুনি। তোমাকে বাবার ভালোবাসা দিইনি, তুমি আমাকে ক্ষমা করে দাও মামুনি। আজ থেকে তোমাকে আমি বাবা মা দুজনের ভালোবাসায় দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, আর কখনো কষ্ট দিব না তোমায়।
আরহামের কথায় আরফার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। আরফা হাসি মুখে বলল, আমি ব্যাড বেবি নই, তাহলে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আল্লাহ তোমার ভালোবাসা পাইয়ে দেবেন এখন থেকে আমায়। ইয়ে! আরফার এরূপ কথায় আরহামের ঠোঁটেও হাসির রেখা ফুটে ওঠে। এত সময় ধরে কেবিনের দরজায় দাঁড়িয়ে আমজাদ ওদের বাবা মায়ের ভালোবাসা মুগ্ধ নয়নে দেখছিলেন। তার ঠোঁটেও ফুটে ওঠে প্রশান্তির হাসির রেখা। এখন যেন তিনি নিশ্চিন্তে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে পারবেন।